পরদিন সকালে বেসিনের সামনে দাঁড়িয়ে আমি যখন দাঁত ব্রাশ করছি তখন মেয়ে আমার পাশে এসে বলল, তোমার যাতে চিনতে সুবিধা হয় সেই জন্য অতনুর একটা ছবি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। দাঁত ব্রাশ করতে করতে বললাম, ওকে পাবো কোথায়? 9:30টার মধ্যে গেলে নবপল্লীর শিব মন্দিরের সামনে ওকে পেয়ে যাবে, ওর বাড়ি ওখানে। বলে মেয়ে বলল, বাবা তুমি কি একা যাবে নাকি মাকে সঙ্গে নিয়ে যাবে? মুখের মধ্যে জল নিয়ে কুলকুচি করে মুখটা পরিষ্কার করে বললাম, তোর মা গেলে কি অসুবিধা আছে? অসুবিধা কিছু নেই, তবে মা হঠাৎ রেগে গিয়ে যদি অতনুকে অপমান করে বসে। বলে মেয়ে বলল, তোমাদের যদি অতনুকে পছন্দ না হয় ওকে কিন্তু অসম্মান করো না। পারলে একবার অতনুর বাবার সাথেও আলাপ করে এসো, তাহলে বুঝতে পারবে ওরা মানুষ কেমন। ব্রাশটা ধুয়েই যথাস্থানে রেখে আরও বার 2 কুলকুচি করে রডের ওপর থেকে টাওয়েল নিয়ে মুখ মুছিয়ে টাওয়েলটা আবার রডের ওপর রেখে মেয়ের দিকে ঘুরে বললাম, ওরা মানুষ ভালো, কিন্তু তোর নজরে আমরা মানুষগুলো তাহলে খারাপ? তুমিও কথার প্যাঁচ দিচ্ছ। আমি সে কথা বলিনি বাবা। বলে মেয়ে আর একটাও কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল। মেয়ের কথা বলার ধরন আর তার রাগ করে চলে যাওয়া দেখে বুঝতে পারলাম অতনুর বাবাও নিশ্চয়ই মেয়ের পিছনে আছে, তা না হলে মেয়ে আমার এরকম রিয়াক্ট করতো না। রান্নাঘরে উকি দিয়ে দেখলাম মিনু চা করতে ব্যস্ত। দরজার সামনে দাঁড়িয়ে বললাম, ভাবছি ছেলেটার সঙ্গে দেখা করার জন্য মাকে সঙ্গে নিয়ে যায়। মাও ছেলেটাকে দেখুক, তাছাড়া এইসব ব্যাপারে অভিজ্ঞ বয়স্ক একজন মানুষ সঙ্গে থাকা ভালো। বলে বললাম, তুমি কি বলো? মিনু নোড়া দিয়ে আদা থেঁতো করে ফুটন্ত চায়ের মধ্যে দিয়ে বলল, ব্যথা পা নিয়ে মা কি যেতে পারবে? যদি পারে তাহলে নিয়ে যাও। বললাম, তুমিও চলো। গ্যাসটা নিভিয়ে ফুটন্ত চা পাত্রটার ওপর একটা স্টিলের প্লেটে চাপা দিয়ে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে থেকে আমার দিকে ঘুরে 2 চোখ ভরা জল নিয়ে বলল, মেয়ের বিয়ে দেব বলে কত স্বপ্ন দেখেছিলাম। গতকাল সন্ধ্যের পর সেই স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেছে। আমি যাব না বলে আমার পাশ দিয়ে মিনু দ্রুত হেঁটে নিজের ঘরে গিয়ে ঢুকলো। কয়েক সেকেন্ড সেখানে চুপ করে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে আমাদের ঘরে এসে দেখলাম মিনু বিছানার একদিকে কাত হয়ে শুয়ে কাঁদছে। মাথার পাশে বসে মিনুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, মেয়ে বড় হয়েছে, তারও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। আর তাছাড়া মেয়ে তো ডিসিশন নিয়েই নিয়েছিল আমাদের না জানিয়ে সে চলে যাবে, শুধু ছেলেটার আপত্তিতে সেটা না করে আমাদের জানাতে বাধ্য হয়েছে। এখন জেনেছি যখন খোঁজ নেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে। তবে বলে বললাম, তুমি ওদের ডিসিশনটা মানতে নাও পারো, তবে তুমি যদি না মানো তাতে কিন্তু ওদের বিয়ে আটকাবে না। এটা বোঝার পর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, ছেলেটার সাথে দেখা করে কথা বলবো। যাই বলো, একমাত্র মেয়ে, তাকে তো এইভাবে চলে যেতে দিতে পারি না। টোটো চালায় তাতে কি হয়েছে? যদি বুঝি ছেলেটা ভালো তাহলে ওর পাশে থেকে সব রকমভাবে ওকে সাহায্য করব। ওঠো তুমি, এভাবে কেঁদো না। তুমি চোখের জল ফেললে আমার ভালো লাগে না। বলে মিনুকে সোজা করে চোখ দুটো মুছিয়ে দিয়ে বললাম, একবার ভেবে দেখো, অতনুর মতো আমাদেরও যদি একটা শিক্ষিত বেকার ছেলে ঘরে থাকতো তাহলে এখন এই বর্তমান সময়ে সে কী করতো? বলে মিনুর পাশ থেকে উঠে চার্জে বসানো ফোনটা নিয়ে আমি মার ঘরে যাচ্ছি, তুমি চা ওখানে দাও বলে বললাম, মাথা যখন আমি দিয়েছি তখন আমার উপর একটু ভরসা রাখতে পারো। মা আর আমি স্নান করে বাড়ির সামনে থেকে নবপল্লী শিব মন্দির যাব বলে একটা টোটোতে যখন উঠলাম, মা জিজ্ঞাসা করলেন, তুই ছেলেটাকে চিনবি কী করে? ফোনটা পকেট থেকে নিয়ে নন্দিনীর পাঠানো অতনুর ছবিটা বার করে একটু টেনে বড় করে মাকে দেখিয়ে বললাম, যাতে চিনতে সুবিধা হয় সেই জন্য তোমার নাতনি ছবিটা পাঠিয়েছে। মা আমার হাত থেকে ফোন নিয়ে ছবির দিকে চোখ রেখে বললেন, ছবি দেখে কে বলবে এই ছেলেটা টোটো চালায়? ভালোই তো দেখতে। মার হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিন অফ করে একটা ছেলের চেহারার থেকে তার কর্ম আর স্বভাব ভালো হওয়া দরকার বলে বললাম, চলো তার সামনাসামনি হয়ে কথা বলে দেখি সে কেমন। 9:10 মধ্যে নবপল্লী শিব মন্দিরের সামনে এসে দেখলাম এখানে কোনো টোটোই নেই।
মাকে ধরে টোটো থেকে নামিয়ে ভাড়া মেটাচ্ছি। মা মন্দিরের দিকে ফিরে শিবের উদ্দেশ্যে প্রণাম সেরে বললেন, এখানে কেউ নেই তো? ভাড়া মিটিয়ে চারদিকে একবার চোখ ঘুরিয়ে কাউকে না দেখে মাকে বললাম, চলো তাহলে মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি। না রে, এখন যাব না, যদি ছেলেটা এসে যায় বলে মা মন্দিরের পিছনের রাস্তার দিকে তাকিয়ে বললেন, ওই একটা টোটো আসছে, দেখ তো ওটা কি না। পায়ে পায়ে টোটোর দিকে এগিয়ে গিয়ে হাত দেখিয়ে দাঁড় করিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে দেখলাম ছবির সেই অতনু। তবুও কনফার্ম হওয়ার জন্য পকেট থেকে ফোন বার করে স্ক্রিন অন করে ছবিটা দেখে স্ক্রিনের উপর থেকে ছবিটা সরিয়ে দিয়ে আবার স্ক্রিন অফ করে ফোনটা পকেটে রেখে মার দিকে একবার তাকিয়ে ঘাড় নেড়ে ইশারা করে ড্রাইভারের সিটে বসে থাকা অতনুকে বললাম, মাকে নিয়ে কামাখ্যা মন্দিরে যাব, আপনি যাবেন? ঘাড় ঘুরিয়ে অতনু মাকে একবার দেখে বলল, আপনারা কি ওখানেই নেমে যাবেন নাকি আবার ওই পর্যন্ত আসবেন? বললাম, না, হেলাবরতলায় নামিয়ে দিলেই হবে। অতনু বলল, তাহলে 200 টাকা দেবেন। বললাম, একটু বেশি হয়ে গেল না? অনেকটা রাস্তা স্যার, বলে অতনু হেসে বলল, ওখানে আপনাদের তো একটু দেরিও হবে। কথাটা ঠিক ভেবে আর কথা না বাড়িয়ে মাকে ডাকলাম, এসো। মা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে দেখে অতনু গাড়ি থেকে নেমে মার দিকে এগিয়ে গিয়ে আমার হাত ধরুন বলে তার ডান হাতটা মার দিকে বাড়িয়ে দিল। মা ইতস্তত করে আমার দিকে তাকালে আমি মাথা নেড়ে ঠিক আছে ধরো বলে ইশারা করলে মা বাঁ হাত দিয়ে অতনুর বাড়ানো হাতটা ধরে বলল, তা বাবা, তোমার বাড়ি কি এখানে? হ্যাঁ, ওই দিকটাই বলে মন্দিরের পিছন দিকে হাত দেখিয়ে খুব আস্তে আস্তে মাকে নিয়ে এসে সিটে বসিয়ে দিয়ে আমাকে বলল, বসুন স্যার। আমি উঠে মার পাশে বসে মার দিকে তাকালে মা একটু হাসলেন। গাড়ির মধ্যে তখন আস্তে আস্তে করে খেলিছ এ বিশ্বলে বিরাট ও শিশুর আনমনে নজরুল গীতি বাজছিল। আমাদের টোটোটা কলোনি মোড় হয়ে ব্রিজের ওপর দিয়ে চাঁপাডালির সামনে বিবেকানন্দ রোড ধরে যখন যাচ্ছিল, মা তখন আমাকে আস্তে করে বললেন, তুই ওর পাশে বসে কথা বল। মার কথা শুনে অতনুকে গাড়িটা দাঁড় করাতে বলে তার পাশের সিটে বসে আলাপ করার জন্য বলতে লাগলাম, 2007 সালে একবার মাকে নিয়ে এই রাস্তা দিয়ে কামাখ্যা মন্দিরে এসেছিলাম। তখন রাস্তাঘাট আর তার আশপাশ এরকম ছিল না। এখন রাস্তা যেমন চওড়া হয়েছে তেমনি বড় বড় ফ্ল্যাট বাড়ি আর দোকান হয়ে পুরো এলাকাটাই পাল্টে গেছে। পরিবর্তন সর্বত্র হয়েছে বলে রাস্তার দিকে নজর রেখে অতনু বলতে লাগলো, আমাদের নবপল্লীর ওই দিকটাতেও তো 15-16 বছর আগে সব ফাঁকা মাঠ ছিল, এখন তো। বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে অতনু বলল, 10-12 লাখ করে জমির কাঠা বিক্রি হচ্ছে। অতনুর কথা শেষ হতেই বললাম, আপনাদের কি নিজেদের বাড়ি নাকি ভাড়াতে থাকেন? নিজেদের, বলে অতনু গাড়িটাকে বাঁ দিকে চেপে একটা বড় 4 চাকাকে সাইড দিয়ে বলল, নিজেদের মানে বাবা 93 সালে 7,000 টাকা করে 10 কাঠা জমি কিনেছিলেন। আজ সেই জমি 10-12 লাখ টাকা করে দাম। 10 কাঠা জমির কথা শুনে অবাক হয়ে বললাম, আপনাদের বাড়ি কি 10 কাঠা জমির ওপর? না না, বলে অতনু বলল, 2010 সালে বাবা 4 কাঠা জমি 16 লাখ টাকায় বিক্রি করে বাকি 6 কাঠা জায়গার উপরে এখন আমার যে বাড়িটায় থাকি সেটা বাবা বানিয়েছিলেন। বাহ, বলে বললাম, আপনার বাবা কি জমি জায়গার প্রমোটিং করেন? না, বলে অতনু গাড়ি চালাতে চালাতে একটু হেসে বলল, বাবার কাছে শুনেছি 88 সালে বাবা মুম্বাইতে একটা কোম্পানির হয়ে ডগ ইয়ার্ডে কাজ করতেন। বাবাদের আসল বাড়ি ছিল বসিরহাটের ধানকুড়িয়াতে। মাঝে মাঝে যখন ছুটিতে বাবা বাড়ি আসতেন তখন বাবার পরিচিত মানুষজনকে বলে রাখতেন বারাসাতে একটু ভেতরের দিকে কোথাও জমি থাকলে যেন তাকে বলে। সেই রকমই এক যোগাযোগে 10 কাঠা জমির প্লটটা বাবা কিনে রেখেছিলেন। পরে 10 সালে 4 কাঠা বিক্রি করে 6 কাঠা জমিটা পাঁচিল দিয়ে ঘিরে চারিদিকে গাছ লাগিয়ে 1.5 কাঠা জায়গার উপর 4টে ঘর বারান্দা দিয়ে প্রায় 900 স্কোয়ার ফিটের মতো একটা একতলা বাড়ি বানিয়েছিলেন, যেটাতে এখন আমরা থাকি। বললাম, আপনার বাবা কি এখনো মুম্বাইতে কাজ করেন? না, বলে অতনু ডান দিকে রাস্তায় ঢুকে বলল, 2020 সালের আগস্ট মাসে মা মারা যাওয়ার পর বাবা কাজ ছেড়ে দিয়ে চলে এসেছিলেন।
পরে 21 সালের পুজোর আগে হেলা বটতলায় একটা চায়ের স্টল খুলে বসেন এবং এখনও সেটা চালান। বলে অতনু গাড়িটা দাঁড় করিয়ে বললেন, স্যার আমরা কামাখ্যা মন্দিরে এসে গেছি। অতনুর কথাগুলো এতই মনোযোগ দিয়ে শুনছিলাম, কখন মন্দিরের সামনে এসে গেছি খেয়াল করিনি। পিছন ফিরেই মাকে বললাম, গাড়িতে জুতো খুলে নেমে এসো। আপনার যদি পুজো দেন তাহলে সামনের দোকানগুলিতে ডালা বিক্রি হচ্ছে, নিতে পারেন। বলে অতনু বলল, স্যার আপনি ডালা নিতে লাগুন, আমি গাড়িটা রেখে ওনাকে নিয়ে মন্দিরে লাইন দিচ্ছি। তা না হলে আজ মঙ্গলবার তো ভিড় বাড়বেই, আমারও দেরি হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে জুতো খুলে গাড়িতে রেখে ডালা কেনার জন্য বাড়ালাম। ডালা কিনে মন্দিরে প্রবেশ করে দেখলাম পুজো দেওয়ার লাইনে মা আর অতনুর সামনে যেমন 7-8 জন আছে, তেমনি পিছনেও 10 জনের মতো দাঁড়িয়ে গেছে। আমাকে দেখে অতনু লাইন থেকে বেরিয়ে এসে বলল, আপনি দাঁড়ান। বললাম, আপনি মায়ের দর্শন করবেন না? অতনু বলল, মন্দিরে ঢুকেই মায়ের দর্শন আগে করেছি, এবার আপনার দর্শন, এবং পুজো দিয়ে মন্দিরটা একটু ঘুরে আসুন, আমি গাড়ির সামনে অপেক্ষা করছি। বলে অতনু মন্দিরের বাইরে চলে যেতে লাগলো। আমি অতনুর জায়গায় দাঁড়ালাম। পুজো দিয়ে মাকে নিয়ে মন্দির ঘুরে প্রায় 1 ঘন্টা পর অতনুর গাড়ির সামনে এসে মাকে বসতে বলে মার হাতে ডালা দুটো দিয়ে বললাম, তুমি বসো, আমি একটু জল কিনে নিয়ে আসি। অতনু সাথে সাথে বলল, আপনারা যদি চা খান তাহলে এখানে একটা মোটামুটি ভালো চায়ের দোকান আছে, খেতে পারেন। পরের পর্ব পরবর্তীকালে আবার শোনাবো। ভালো থাকবেন, নমস্কার।